আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই চ্যানেল এস এর নিয়মিত আয়োজন ব্যাংকিং, ইকোনমি অ্যান্ড কোভিড-19 এই অনুষ্ঠানে। অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি ফুলেল চৌধুরী এবং আজকের অনুষ্ঠানে অতিথি হয়ে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন জনাব তৌফিকুল ইসলাম খান, সিনিয়র রিসার্চ ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এম.এস. সিদ্দিকী, লিগ্যাল ইকোনমিস্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট, আইবিএফপি। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আম আমি অনুষ্ঠান শুরু করতে চাই জনাব তৌফিকুল ইসলাম খান আপনার সাথে আলোচনা দিয়ে। আপনার সাথে ১ম এ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সে বিষয়টা হচ্ছে বাংলাদেশের ব্যাংকের কাছে এই মুহূর্তে যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে, সে রিজার্ভ কিন্তু মোটামুটি ভালো পর্যায়ে রয়েছে। মানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো পর্যায়ে কিন্তু এখন রয়েছে। সেই রিজার্ভ থেকে একটা ঋণ বিতরণের কথা উঠে এসেছে এবং সেই এম ঋণের কথাটা কিন্তু ইতিমধ্যে রূপালী ব্যাংককে বলা হয়েছিল। রূপালী ব্যাংক তাদের বোর্ড মিটিং এর মাধ্যমে অস্বীকৃতি জানিয়েছে যে সেই ঋণ বিতরণে তারা যাবে না। এরপরে অগ্রণী ব্যাংকে অ্যাপ্রোচ করা হচ্ছে। এই পুরো ব্যাপারটা আসলে আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে এর ভালো মন্দ দিকগুলো এই আসলেও কি একটা যুগোপযোগী সিদ্ধান্ত হবে নাকি এর মধ্যে ঝুঁকি থাকবে? দেখুন, প্রথমে বিষয়টা হলো যে বাংলাদেশের অর্থনীতি যত বড় হচ্ছে, যখন বৈদেশিক মুদ্রার রিজার্ভটা আমাদের থাকে, তখন এটাকে আমরা একভাবে মনে করি যে এটা আমাদের যে আপৎকালীন বা ঝুঁকি ব্যবস্থাপনার একটি অংশ। অর্থাৎ আমরা যে বৈদেশিক বিনিয়োগ এবং বৈদেশিক মুদ্রার যে লেনদেন হয়, সেই লেনদেনের ক্ষেত্রে আসলে এটা আমাদের জন্য একটা ঝুঁকি বা মুক্ত থাকার একটা প্রক্রিয়া। এর ফলে যারা আমাদের সাথে বৈদেশিক বাণিজ্য করেন তারা এক ধরনের আশ্বস্ত অবস্থায় থাকে যে বাংলাদেশ এই ধরনের লেনদেনের ক্ষেত্রে তাদের যথেষ্ট পরিমাণ সম্পদ আছে এটাকে অনার করার মতো। তো সেই দিনের জন্যই কিন্তু আসলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আর সাধারণভাবে এর ব্যবহারটা কিন্তু আমরা যেভাবে বলছেন যে ঋণ নেওয়া বা বিনিয়োগের ক্ষেত্রে আসলে এটাকে করা যায় না। এটা বৈদেশিক মুদ্রার রিজার্ভের যেই ভূমিকা, সেই ভূমিকাটা কিন্তু ঋণ দেওয়ার ক্ষেত্রে আসলে মানে হয় না। তো এখন যেই পরিস্থিতি আছে বাংলাদেশের, নিঃসন্দেহে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটা ভালো জায়গায় আছে। আমরা এটা কমফোর্টেবল একটা অবস্থার ভিতরে আছে এবং যেইভাবে আমরা এটাকে দেখছি এটার একটা বড় কারণ হলো যেহেতু এখন বৈদেশিক বাণিজ্যে আমাদের আমদানির প্রবণতা নেতিবাচক ভাবে আছে এবং অতখানি বাড়ছে না। ফলে অনেকেই মনে করছেন যে এটাকে অন্যভাবে ব্যবহার করা যায় কিনা। এটার সাথে যেটা আপনাকে চিন্তা করতে হবে, যুক্ততা থাকতে হবে, সেটা হলো যে বাংলাদেশে বর্তমানে কিন্তু যেই বিনিয়োগ আছে সেই সরকারি বিনিয়োগের ক্ষেত্রে সম্পদের একটা অপ্রতুলতা আছে। আমরা গত 10 বছরে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অন্যান্য সূচকে যেই ধরনের আমাদের ইতিবাচক প্রবণতা আছে তার সাথে তাল মিলিয়ে আমাদের দেশের ভেতরে যে রাজস্ব আহরণ, আমাদের কর সংগ্রহ, এইটা কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের বাড়ে। ফলে আমাদের যে বিপুল চাহিদা আছে আমাদের সরকারি বিনিয়োগের ক্ষেত্রে, সরকারি পরিষেবার ক্ষেত্রে, সেটার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ সম্পদ আমরা দিতে পারছি না। ফলে একটা ভিন্ন চিন্তা আসছে যে এটাকে আমরা এই ধরনের যেই অবকাঠামো বিনিয়োগ আছে সেজন্য ব্যবহার করতে পারি কিনা। এখন পৃথিবীতে এটা আসলে অত্যন্ত মানে রেয়ার এক ঘটনা হিসেবে আমরা দেখি। এটা খুব বেশি উদাহরণ এটা পাওয়া যায় না। যেই সব দেশগুলো এই ধরনের ব্যবস্থার ভিতর দিয়ে গেছে, প্রথমত হলো তাদের যে রিজার্ভ, এটার আকার অনেক অনেক বড়। এটা আপনি যদি বলেন যে কাতার বা নরওয়ে বা আমি যদি বলি যে চীনের মতো দেশগুলো যাদের রিজার্ভ অনেক বড়, আমাদের সাথে তুলনাই হবে না, আর তাদের একটা এই ধরনের জায়গায় গেছেন, কিন্তু তারাও সেটাকে একটা সেপারেট ফান্ড করে তারপর সেটাকে বাণিজ্যিক ভাবে এটাকে ঋণটা দিয়েছেন। জিনিসটা এরকম না যে সরকারি ঋণ আমরা যেভাবে ব্যাংক থেকে নেই সেইভাবে কিন্তু এই প্রক্রিয়াটা হয় না। ফলে এটার জন্য একটা স্বাভাবিকভাবে একটা ভিন্ন প্রতিষ্ঠানের দরকার আছে, আইনি কাঠামোর দরকার আছে, সেই জায়গা থেকে আসে। আর ব্যাংকগুলো তাদের যে বৈদেশিক মুদ্রা সংগ্রহ বাংলাদেশ ব্যাংকের সাথে গুলো আছে, বাণিজ্যিক ব্যাংক, সেটাকে বলা হয় অফশোর অ্যাকাউন্ট, সেখান থেকে কিছু কিছু বিনিয়োগের জন্য দিতে পারেন, এটা ব্যক্তি মালিকানার ক্ষেত্রেও দিতে পারেন, সেটার একটা গাইডলাইন আছে। সেটা বাংলাদেশ কিন্তু দেখবেন যে গত মানে 5-7 বছরে বিশেষত এটা কিন্তু বাড়িয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু বৈদেশিক মুদ্রায় বা ঋণ দেওয়া হচ্ছে। আমি মনে করি যে বর্তমানে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ আছে এটা আমাদের জন্য কমফোর্টেবল হলেও এটাকে বিনিয়োগ, অবকাঠামো বিনিয়োগের জন্য এই অর্থ ব্যবহার করাটা আসলে সম্ভব না। এটা করতে হলেও যে প্রক্রিয়া আছে এটা লম্বা প্রক্রিয়া এবং বাংলাদেশে সেই দিকে না গিয়ে বরং এই রিজার্ভটাকে সামনে রেখে
অন্যান্য ধরনের বিনিয়োগ আকর্ষণ করার চেষ্টা করাটা ভালো, যার মধ্যে সভারেন বন্ডও একটা অপশন হতে পারে। আমরা সীমিত আকারে সেই জায়গাটায় গেছি এর আগে, সেইটা কিছুটা এক্সপ্লোর করা যেতে পারে। এখন গ্লোবালি বন্ড মার্কেটটা কিছুটা মানে ভালো অবস্থায় আছে আমাদের জন্য, যারা আমরা ঋণ নিব, কারণ সুদের হার কম আছে বিশ্বব্যাপী। সেই ধরনের প্রক্রিয়াকে ব্যবহার করার সুযোগ আছে, কিন্তু রিজার্ভ সরাসরি ব্যবহার করার আমার মনে হয় না যে সমীচীন। জি, তৌফিকুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ। জনাব এম.এস. সিদ্দিকী, লিগাল ইকোনমিস্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট, আইবিএফপি। আপনার কাছে একটা বিষয় নিয়ে আসতে চাই, তার আগে বলতে চাই তৌফিকুল ইসলাম খান যেমনটা বললেন যে রিজার্ভ সরাসরি ঋণের ক্ষেত্রে ব্যবহার করাটা সমীচীন হবে না। এইটাকে আমাদের কাছে রেখে এটার এগেইনস্ট মানে এটাকে পুঁজি করে অন্যান্য ব্যবসা আকর্ষণ করা যায় কিনা সেই ক্ষেত্রে আমাদের মনোযোগ দেওয়া উচিত। এক্ষেত্রে কি আপনি একমত পোষণ মানে উনার সাথে একমত, নাকি কোনো দ্বিমত পোষণ করার কোনো জায়গা আছে? আমি সম্পূর্ণ একমত। তার সাথে কিছু অ্যাড করে দেই, সেটা হচ্ছে যে উনি বহির্বিশ্বে ইমেজের কথা বললেন। ইমেজ নিয়ে ফরেন এক্সচেঞ্জ নিয়ে একটা ইন্টারেস্টিং তথ্য দেই, তাহলে এটা আরেকটু পছন্দ করবেন দর্শকরা। সেটা হচ্ছে আমাদের দেশে যে আমদানির ক্ষেত্রে যে ইম্পোর্টের পেমেন্ট যেটা করা হয়, এলসি এট সাইট যখন থাকে, তখন দেখা যায় যে নিয়ম হচ্ছে যে ডকুমেন্টটা আসার 7 দিনের ভিতরে পেমেন্টটা করে দিতে হয়। ডকুমেন্টের সাথে কনসাইনমেন্টের বা ম্যাটেরিয়ালের কোয়ালিটি বা কখন পৌঁছবে, কোথায় আছে সেটার কিন্তু কোনো সম্পর্ক নেই। লেটার অফ ক্রেডিট এট সাইট মিনস ডকুমেন্টটা যখন বাংলাদেশে আসবে ওইটা দেখে যদি সবকিছু ঠিক থাকে সাথে সাথে পেমেন্টটা করে দিতে হবে। বাংলাদেশের ব্যাংকগুলো যেটা করে সেটা হচ্ছে তারা পেমেন্টটা করে না, তারা এটা ডকুমেন্টটা ধরে রাখে যতক্ষণ পর্যন্ত আমদানিকারক সেই ডকুমেন্টটা তাকে টাকা দিয়ে তার কাছ থেকে ডকুমেন্টটা না নেয়। এবং কোনো কারণে যদি ডিলে করে তখন ব্যাংক ডেলিভারেটলি করে কি একটা লেম এক্সকিউজ, একটা ডিসক্রিপেন্সি রেইজ করে বিদেশে একটা মেসেজ পাঠিয়ে যে তোমার ডকুমেন্টের ডিসক্রিপেন্সি আছে, আমরা এখন পেমেন্ট দিতে পারবো না। এখন অন্য দেশের এক্সপোর্টাররা কিন্তু, ব্যাংকগুলো কিন্তু আবার অভিজ্ঞতা থেকে এটা বুঝতে পারে যে বাংলাদেশের ব্যাংকগুলো ডেলিভারিটলি টাকাটা ডিলে করার জন্য এই ধরনের একটা ডিসক্রিপেন্সি রেইজ করে। তো এতে আমাদের দেশের ইমেজ সারা পৃথিবীতে কিন্তু নষ্ট হচ্ছে। তো আমাদের যদি এতই রিজার্ভ থাকে, আমরা টাকাটা দেরি করে কেন দিই? এটা আমি পলিসি মেকারদের দৃষ্টি আকর্ষণ করব যে অ্যাজ পার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আমাদের এলসি পেমেন্টটা সঠিক সময় সঠিক ভাবে পেমেন্টটা করা উচিত। কারণ রিজার্ভ তো আছে, আমাদের তো টাকার কোনো ফরেন কারেন্সির কোনো ঘাটতি নেই এই মুহূর্তে। এই ব্যাপারটা দৃষ্টি আকর্ষণ করব। ধন্যবাদ। জি, তবে সিদ্দিকী স্যার, একটা বিষয় আমি বলতে চাই এখানে যে আমাদের দেশে কিন্তু একটা প্রবণতা আছে, ব্যাংকের কাছ থেকে যদি একবার টাকা পাওয়া যায়, মানে আমার পক্ষ হয়ে যদি, আমি একজন ব্যবসায়ী, আমার পক্ষ হয়ে যদি কেউ আমার টাকাটা পরিশোধ করে দেন এবং আমি তাকে নির্দিষ্ট সময় পরে সেই টাকাটা দিয়ে দিব, এমনটা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় ওই নির্দিষ্ট সময়টা আর আমার জন্য আসাটা অনেক কঠিন হয়ে যায়। মানে সেই নির্দিষ্ট সময় পরে যে আমি পেমেন্ট করব, সেই পেমেন্টের প্র্যাকটিসটা কিন্তু আমাদের দেশে বেশ জটিল বা ভালো নয়। সেই ব্যাপারটাও কিন্তু একটা আমার কাছে মনে হয় যে একটা ঝুঁকির দিক সেই ক্ষেত্রে। মোটেও আপনার সাথে টোটালি দ্বিমত পোষণ করি আমি। আপনার 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 ক্লায়েন্টের সাথে আপনার কি সম্পর্ক, আপনার ক্লায়েন্ট কত খারাপ লোক বা দেশের স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটাকে, সেটার সাথে তো আন্তর্জাতিক বিজনেসে কোনো সম্পর্ক নাই। আপনি যখন একটা লেটার অফ ক্রেডিট পাঠালেন বিদেশে, অর্থাৎ আপনি কমিটমেন্ট করলেন যে আপন প্রেজেন্টেশন আমি পেমেন্টটা দিয়ে দিব, আপনি কেন পেমেন্টটা দিবেন না? আপনি যদি আপনার ক্লায়েন্টকে বিশ্বাস না করেন তাহলে আপনি এলসি খুলবেন না। এটা একেবারে স্বতঃসিদ্ধ কথা। আমাদের ইন্টারনাল সমস্যাটাকে আমরা কেন আন্তর্জাতিক এক্সপোর্টার কাছে কমিটমেন্ট করবো 7 দিনে পেমেন্ট করব, কিন্তু আমি পেমেন্ট করব না, পরে মনে মনে আছে আমি পেমেন্ট করব না, কারণ আমার ক্লায়েন্ট আমাকে টাকাটা দিবে না। তাহলে এই 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 দ্বৈত চরিত্র ত্যাগ করতে হবে আমাদেরকে যদি দেশের ইমেজ ঠিক রাখতে হয়। জি, আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই আপনার সাথে। আমরা তো সেটা গেলাম। বাংলাদেশ, আমরা কিছুদিন আগেই কিন্তু দেখতে পেলাম যে বাংলাদেশ ব্যাংক পত্রিকায় ঋণ বিজ্ঞাপন দিয়েছে। বলছে যে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে কিন্তু বিশেষ করে যারা সিএমএসএমই সেক্টরটা যারা রয়েছেন তারা সেখান থেকে সহজে ঋণ নিতে পারবেন। কিন্তু বাস্তবতা দেখছি বা বিভিন্ন টেলিভিশনের আমরা প্রতিবেদনে দেখছি যে সিএমএসএমই সেক্টর তারা বাণিজ্যিক ব্যাংক থেকে যেভাবে প্রণোদনার যে ঋণটা, সেই ঋণটা তারা ঠিকঠাকভাবে নিতে পারছেন না। ব্যাংক বলছেন যে আমরা উপযুক্ততা পাচ্ছি না বলে দিতে পারছি না। আর উনারা বলছেন যে আসলে ব্যাংকের সদিচ্ছার অভাবে পাচ্ছি না। এই ব্যাপারটা যদি একটু কথা বলেন।
হ্যাঁ, এটা তো আমাদের বহু পুরনো সমস্যা। এটা প্যান্ডেমিক কোভিড-19 এর সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের দেশের ক্ষুদ্র কুটির শিল্প, এসএমসি, এমএসএমই এদের সাথে ব্যাংকের সম্পর্কটা কম। এরা এদের অনেকের ব্যাংক অ্যাকাউন্ট নেই, অনেকের অ্যাকাউন্ট আছে কিন্তু তাদের সিকিউরিটি মর্টগেজ দেওয়ার মতো সিকিউরিটি নাই, যার জন্য ব্যাংক তাদেরকে লোন দেয় না। এখন এই সমস্যাটা আরো প্রকট হয়েছে এই কোভিড-19 এর জন্য। এটা বাংলাদেশ ব্যাংকের পলিসি, কমার্শিয়াল ব্যাংকের পলিসি, বাংলাদেশ ব্যাংকের বক্তব্য, সেমিনারের বক্তব্য আর অফিসে যে ফাইলের যে সিদ্ধান্ত, এগুলোর ভিতরে অনেক কন্ট্রাডিকশন আছে। সারা দুনিয়াতেই এই ক্ষুদ্র শিল্পদেরকে লোন দেওয়ার জন্য ব্যাংকের কাছে তারা আসে না, ব্যাংকগুলো বড়োয়ারের কাছে যায় এবং তাদেরকে মর্টগেজ সিকিউরিটি ছাড়াই অথবা একটা শ্যাডো একটা সিকিউরিটি, সে সরকারের একটা গ্যারান্টি অথবা উইদাউট গ্যারান্টি নানাভাবে, অথবা মেকানিজম, লোন মেকানিজমের, ট্রেডিং মেকানিজমের থ্রুতে এটাকে গ্যারান্টেড করে এই লোনগুলো দেওয়া হয়, সাপ্লাই চেইনের গ্যারান্টির থ্রুতে। এই মেকানিজম গুলো আমাদের দেশের ব্যাংকিং এর সিস্টেমের ভিতরেই নেই। আমরা শুধু একেবারে ট্রেডিশনাল পুরনো যে সিস্টেম, সেটা হচ্ছে যে একটা জমি মর্টগেজ দেবে, সে মর্টগেজের এগেইনস্টে ওনারা লোন দেবেন। এই ট্রেডিশনাল চিন্তা যতদিন থাকবে ততদিন পর্যন্ত ব্যাংক ক্ষুদ্র কুটির শিল্পকে কোনোদিনই লোন দিতে পারবে না অথবা দিতে ইচ্ছুক হবে না। তারা বরং এটা বড় একটা গ্রুপকে একসাথে 500 কোটি টাকা দিয়ে তাদের কাছ থেকে কমফোর্টেবলি একজন ক্লায়েন্টকে হ্যান্ডেল করবেন, এটাই ওনাদের চিন্তার ভিতর। মানে আমি বলবো যে এটার জন্য ব্যাংকের একটা র্যাপিড রিফর্ম দরকার, ব্যাংকারদের একটা মাইন্ডসেটের টোটাল একটা পরিবর্তন দরকার। কারণ আজকালকার দুনিয়ায় সে ট্রেডিশনাল ওয়েতে আমাকে একটা জমি মর্টগেজ দেবে, তারপর আমি লোন দেব। আপনাকে যদি এখন বলি, বাংলাদেশের এখন বিজনেস যত বড় হয়ে গেছে বা আগামী 5 বছরে যত বড় হবে, 2030 সালে যত বড় হবে, তো ব্যাংক যত লোন দেবে তত জমি কি আমাদের আছে বাংলাদেশে? আমাদের ছোট্ট একটা দেশ। তো তাহলে এই ট্রেডিশনাল অর্থোডক্স চিন্তা ভাবনা থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে তো আমরা আমাদের অর্থনীতি স্থবির হয়ে যাবে, ইনভেস্টর স্থবির হয়ে যাবে। শুধু আমাদেরকে, আমি বলবো ব্যাংকিং সেক্টরের টোটাল র্যাপিড একটা রিফর্ম দরকার, যে আমরা মর্টগেজ ছাড়াই আমরা লোন দেব। যেমন ধরেন কি কি হতে পারে স্যার? উইদাউট সিকিউরিটি হবে, অথবা ক্ষুদ্র শিল্পদেরকে সরকারের একটা শেডো, যেমন এখন এই প্যান্ডেমিকের পরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক $500 মিলিয়ন একটা ইয়ে দিয়েছে, একটা লোন দিয়েছে, গ্র্যান্ট দিয়েছে। ওরা বলেছে যে, বাংলাদেশ ব্যাংকে বলেছে যে তোমরা এই টাকা দিয়ে একটা গ্যারান্টি দাও ক্ষুদ্র কুটির শিল্পকে লোন দেওয়ার জন্য, ওদের কাছে কোনো সিকিউরিটি নিও না। বাংলাদেশ ব্যাংক আবার ঘোষণা করেছে এটার জন্য 2% সার্ভিস চার্জ নেবে, নিয়ে একটা সিকিউরিটি দিয়ে লোন দেবে। সেটা কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এই টাকাটা কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারছি না, অথবা আমরা করতে রাজি নই। সেন্ট্রাল ব্যাংকও একটা ঘোষণা করে দিয়ে বসে আছে যে 2% সার্ভিস চার্জ নিয়ে এই গ্যারান্টি দিয়ে লোনটা দেওয়া হোক, কিন্তু সেটা ইমপ্লিমেন্টেড হচ্ছে না। লেটেস্ট অবস্থাটা কি, কেন হচ্ছে না, কোথায় বটলনেক, এটা আসলে আমাদের সিস্টেমের ভিতরে আমরা নিতে রাজি না। এছাড়াও ওই যে আমি যে আমাদের ভয়টা কোথায় স্যার? আমরা এটা ইমপ্লিমেন্ট করতে ভয়টা কোথায় পাচ্ছি? ভয়টা মানে ভয়টা কোথায়? প্রথমত ভয় না, আসলে আমরা চিন্তাই ওভাবে করি না। আমরা মনে করি যে জমি দিয়ে যদি সিকিউরিটি না হয়, বিল্ডিং দিয়ে যদি সিকিউরিটি হয়, আমি লোন দিলে আমার টাকা তো দেবে না। একটু আগে যে আপনি বললেন যে ব্যবসায়ী তো টাকা দেয় না, এলসি টাকাটা কিভাবে পেমেন্ট করবে, এই যে আপনার যে চিন্তাটা, এটা পুরো জাতিটার একই চিন্তা। এটাই হলো একটা অর্থোডক্স চিন্তা। আমার কাছ থেকে, আমাকে যদি বিশ্বাস না করেন, আপনি আমাকে টাকা কেন দিবেন? দিয়েন না, দরকার হলে সবগুলো ব্যবসা ক্লোজ করে দেন, ব্যাংকগুলো ক্লোজ করে দেন। যদি আপনাকে ব্যাংক পরিচালনা করতে হয়, দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করতে হয়, তাহলে আপনাকে লোন দিতে হবে। কিভাবে লোন দিবেন? এখন আপনার মনে তো এখন প্রশ্ন এসে, ব্যবসায়ী তো টাকা নিয়ে ফেরত দেয় না, কেন দেয় না? লোনের সংস্কৃতিটাই খারাপ স্যার। হ্যাঁ, না না না, আমাদের পুরো জাতীয় সংস্কৃতিটাই খারাপ, শুধু লোনের সংস্কৃতি না। এটা আমরা এটাকে গ্যারান্টেড করার, আমি একটু আগে ট্রেড মেকানিজমের কথা বলেছি, সেটা আপনি প্রশ্ন করেছেন, ওটার উত্তরটা আমি আপনাকে দিয়ে নেই। সেটা হচ্ছে যে, মনে করেন ইনভয়েস ডিসকাউন্টিং, সিকিউরিটিটা ইনভয়েসটাকে, মনে করেন একজন ভদ্রলোক একটা একটা সরকারি প্রতিষ্ঠান বা একটা বেসরকারি প্রতিষ্ঠান থেকে একটা ওয়ার্ক অর্ডার পেলেন 1 কোটি টাকা, ওনার কাছে টাকা নেই। উনি ব্যাংকে
এই ইনভয়েসটা বেচে দিবেন, মর্টগেজ রাখবেন, যে আমি যখন বিলটা পাবো পুরো টাকাটা তোমার অ্যাকাউন্টে দিব। তখন সে সেখান থেকে 80 লক্ষ টাকা লোন নেবে, নিয়ে এই জিনিসপত্র তৈরি করবে বা এটা বাজার থেকে কিনে সরবরাহ করবে। 1 কোটি টাকার বিল যখন পাবে সেই বিলটা সরাসরি ওই ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। এই অ্যারেঞ্জমেন্টটা কাগজে কলমে এটাকে ফ্যাক্টরিং বলে, এটাকে বা ইনভয়েস ডিসকাউন্টিং বলে। অথবা আমি একটা একজনের কাছে 3 মাস পরে আমি 1 কোটি টাকা পাবো, কিন্তু আমার এখন টাকা দরকার, আমি সেই ইনভয়েসটা, সেই প্রভিজারি নোটটা ব্যাংকের কাছে বিক্রি করে দেব। সে বিক্রি করে দিব, আমি সেখান থেকে 98 লক্ষ টাকা নেব, 2 লক্ষ টাকা আমি ব্যাংকের ডিসকাউন্ট দেবো, প্রফিট হিসাবে পাবে। এই সিস্টেম গুলো কিন্তু অনেক সিকিউরড, এবং এইভাবে আমাদেরকে এই ডাইনামিক সিস্টেম গুলোতে আমাদেরকে ব্যাংক বিজনেস গুলোকে এক্সপ্যান্ড করতে হবে। যেমন ধরেন এখানে খুব নেগেটিভ কথা বললাম, একটু পজিটিভ কথা বলে দেই, আপনি একটু আশ্বস্ত হবেন। সেটা হচ্ছে আমাদের দেশে ব্র্যাক ব্যাংক কিন্তু এসএমই লোনের একটা এক্সপেরিমেন্টাল স্টাইল শুরু করেছে। ওরা কিন্তু প্রায় 60% লোন এসএমই কে দেয়। ওরা কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দোকানদার বা ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে উইদাউট মর্টগেজ লোন দিয়ে সেটা এক্সপেরিমেন্ট করছে। সেটা হচ্ছে যে ওরা ব্যাংকের অফিসাররা প্রতিদিন ওই দোকানে যাবে, প্রতিদিন যে দেখবে যে কত টাকা বিক্রি হলো, ওর কাছে ক্যাশ কত টাকা আছে, সেখান থেকে ওই ডিসবার্সমেন্টটা, লোন রিপেমেন্টটা প্রতিদিন হবে। প্রতিদিন ব্যাংকের অফিসাররা যাবে, প্রতিদিন ওদের কাছ থেকে যেটা মাসে একবার বা 3 মাসে একবার লোন পেমেন্টের যে সিস্টেমটা আছে সেটা থাকবে না, এটা প্রতিদিন পেমেন্ট করবে। এবং প্রতিদিন সে যখন মনিটর করবে যে তোমার দোকানে কত 2 কোটি টাকার জিনিসপত্র আছে, তুমি আজকে কত টাকা বিক্রি করেছো, আমি 10 লক্ষ টাকা বিক্রি করেছি, তাহলে তুমি প্রপোর্শনেটলি ব্যাংক লোনের ইন্টারেস্ট সহ তুমি আমাদেরকে 1 লাখ টাকা দিয়ে দাও বা 50,000 টাকা দিয়ে দাও, তখন সে 50,000 টাকা দিয়ে দিবে। এই যে ডেইলি পেমেন্ট হয়ে যাবে স্যার, লোন পেমেন্ট ডেইলি, হ্যাঁ, লোনের রিপেমেন্ট ডেইলি পেমেন্ট, ডেইলি পেমেন্ট হবে। এবং ওরা দিচ্ছে কিনা, বিজনেস আসলে কত বিক্রি হলো, যেদিন মনে করে আমি বললাম 10 লক্ষ টাকা একদিন হরতাল, সেদিন বিক্রি হলো না মাত্র 50,000 টাকা বিক্রি হলো, সেটা কিন্তু ব্যাংকের অফিসাররা যা দেখবে, সেদিন আর ওই ইনস্টলমেন্টটা দিতে হবে না। এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এই যে মনিটরিংটা, এটা যদি ইন্ট্রোডিউস করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশে ওই ট্রেডিশনাল জমি মর্টগেজ থেকে লোন দেওয়ার যে চিন্তা ভাবনাটা আছে, এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমি শুধু 2টা এক্সাম্পল আপনাকে দিলাম, এরকম অনেক মেকানিজম আছে লোন সিকিউরিটি নেওয়া। আর আরেকটা হচ্ছে যে সিকিউরিটি নিতেই হবে কেন, এই মাইন্ডসেটটাকে আমি 10 বছর পর হয়তো দেখবো যে আমাদের দেশে যখন এটা আমরা আরেকটু সিভিলাইজড হব, উভয় পক্ষকে বলছি, ব্যবসায়ীরা টাকা দিতে চায় না, ব্যাংকাররাও টাকা দিতে চায় না, 2 জনেরই দোষ আছে। 2 জনই যখন রিফর্ম হবে, পরিস্থিতির কারণে, অর্থনৈতিক উন্নয়নের কারণে, সামাজিক উন্নয়নের কারণে, আমাদের সাংস্কৃতিক কালচারের উন্নতির কারণে, তখন আপনি দেখবেন যে উইদাউট এনি সিকিউরিটি ব্যাংক কিন্তু লোন দিচ্ছে, এবং এটা বাস্তব, আমরাই দেখবো আশা করি। জি স্যার, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে সংযুক্ত হই তৌফিকুল ইসলাম খান, জনাব তৌফিকুল ইসলাম খান, সিনিয়র রিসার্চ ফেলো, সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ। আপনার সাথে এবার অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমরা চারিপাশে যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে হু হু করে সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে। বাংলাদেশের ইনফ্লেশন রেটটা কিন্তু বেশ পজিটিভলি কমে আসছিল এবং খুব একটা আশা আমরা দেখছিলাম সেই কোভিড সিচুয়েশনটা তৈরি হওয়ার আগে। এখন কিন্তু সেই ইনফ্লেশন রেটটাও বেড়ে গেছে এবং জেনারেল ইনফ্লেশন, এমনকি যদি ফুড প্রোডাক্টের কথা বলি সেক্ষেত্রে কিন্তু আরো বেড়ে গেছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে কি করণীয়? এখানে এটা নিয়ন্ত্রণ কতটুকুই বা করা সম্ভব, বা নিয়ন্ত্রণ করার জন্য কি কি চেষ্টা করা যায়? হ্যাঁ, এটার তো বেশ অনেকগুলো দিক আছে। প্রথম দিকটা হলো নিঃসন্দেহে আপনার চিন্তা করতে হবে যে যেই ধরনের সময়ে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা খুব সহজ সময় না আমাদের অর্থনীতির জন্য। বিশেষত যারা নিম্নবিত্ত মানুষ আছেন, নিম্ন মধ্যবিত্ত মানুষ আছেন, সীমিত আয়ের মানুষ আছেন, তাদের জন্য কিন্তু এটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। কারণ এটা যে ধরনের পণ্যের দাম বাড়ছে, এটা খুব লাক্সারি প্রোডাক্ট, এটা এগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আমরা করি। বরঞ্চ লাক্সারি প্রোডাক্টের দাম কমে গেছে সেসব কারণ আপনার সেসব পণ্যের যেহেতু জি সারা বিশ্বে যেহেতু আপনার মানে আয়ের অবস্থা ভালো না, চাকরির বাজার ভালো না,
আপনার এই ধরনের সময়ে কিন্তু আপনি দেখবেন যে লাক্সারি প্রোডাক্টের দামগুলো একটু কম থাকে। আমাদের দেশের তো লাক্সারি প্রোডাক্ট অনেক কিছু আমরা আমদানি করি, আমাদের এক্সচেঞ্জ রেটও বেশ স্টেবল আছে, ফলে এটার মধ্যে খুব বড় প্রভাব পড়ে না। উল্টো দিকে যেটা আমি বলছিলাম যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যখন দাম বাড়ে তখন এটা যারা আমাদের দেশের নিম্নবিত্ত মানুষ আছেন, সীমিত আয়ের মানুষ আছেন, মধ্যবিত্ত শ্রেণীতে, তাদের জন্য এটা খুবই কষ্টকর হয়ে যায়। কারণ তারা ওইটুকু আয়ের ভিতরেই করতে হয়, তার ভিতরে এদের অনেকেরই এখন আয় কমে গেছে। আমাদের সাম্প্রতিক যেই তথ্য উপাত্ত গুলো আসছে তাতেও আপনি যেটা দেখবেন সেটা হলো যে কেউ কেউ হয়তো কাজ ফেরত পেয়েছেন কিন্তু আয় আগের তুলনায় কমে গেছে। এই ধরনের একটা পরিস্থিতিতে কিন্তু আমাদের যখন এই একটা দাম বেড়ে যায় তখন আমাদের বিশেষভাবে এটাকে চিন্তা করতে হয়। তো এটার কতগুলো কারণের মধ্যে একটা নিঃসন্দেহে প্রাকৃতিক দুর্যোগ কিছুটা এটার মধ্যে ভূমিকা রেখেছে, এটাতে কোনো সন্দেহ নাই। ফলে বাজারে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে যে জিনিসপত্রের দাম কিছুটা বাড়বে। যেমন পেঁয়াজের ক্ষেত্রে এটা সত্যি, বন্যা হওয়ার পরে কিছুটা চালের ক্ষেত্রে হয়তো সত্যি, শাকসবজির ক্ষেত্রেও কিছুটা প্রভাব পড়েছে। কিন্তু এর ভিতরে বড় অংশটাই হলো আমাদের সুশাসনের এক অভাব আছে। এই সুশাসনের অভাবের আমি দুটো দিক দেখতে পাই। একটা হলো যে আমাদের নিঃসন্দেহে ব্যবসায়ীদের ভিতরে একটা অংশ আছেন যারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে একটা অতিরিক্ত মুনাফা করবার চেষ্টা করছেন এবং মার্কেট ইকোনমির যেই চরিত্র বা বাজার অর্থনীতির যে চরিত্র, সেই চরিত্র অনুযায়ী কিন্তু বাজার কাজ করছে না। ফলে সেই ক্ষেত্রে আমাদের যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রবণতাটা আমরা দেখতে পাচ্ছি এবং এটাকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না। এটা হলো দ্বিতীয় কারণে হচ্ছে, সেটা হলো আমাদের প্রাতিষ্ঠানিক যে সক্ষমতা এটাকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, সেই সক্ষমতার একটা ঘাটতি রয়ে গেছে। অর্থাৎ আমরা বাজারকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকারি ব্যবস্থাগুলো অপ্রতুল। এখন সরকার যতটুকু করছেন সেটা হলো কিছু পণ্যের ক্ষেত্রে তারা বাজারে ওএমএস এর মাধ্যমে কিছু পণ্য বিক্রি করবার চেষ্টা করছেন। সেটাও কিন্তু খুবই মানে কম সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে, সেই সক্ষমতাটা আমাদের অনেক বেশি না। বাজারে এটা খুব বেশি যে স্বাভাবিকভাবে পণ্যের দামের উপরে প্রভাব রাখতে পারছে তা না। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে বাজার নিয়ন্ত্রণের জন্য বাজারকে ভিজিট করা হচ্ছে এবং অতিরিক্ত দাম নিলে তাদেরকে চার্জ করা হচ্ছে। সেটাও খুব বেশি দিন কার্যকর থাকছে না। এটা একদিন, দুদিন, 3 দিন হওয়ার পরে এটা আবার থেমে যাচ্ছে। নিয়মিত ভিত্তিতে এটা করা হচ্ছে তা না। তৃতীয় জায়গা হলো যেটা যে কোনো কোনো ক্ষেত্রে পণ্যের দাম বেঁধে দেওয়া হচ্ছে। যেমন সাম্প্রতিক সময় সবচেয়ে আলোচিত বিষয় ছিল হলো আলুর দাম। আলুর দাম এই ধরনের বেড়ে যাবে এটা আমরা চিন্তাও করিনি এবং এটা গরিব মানুষের পণ্য। সেই পণ্যের যখন দাম বেড়ে গেল তখন যে দামটা বেঁধে দেওয়া হয়েছে সেই দামটা নিয়ন্ত্রণে রাখাটাও কিন্তু সরকারের পক্ষে সম্ভব হয়নি। সরকার ব্যবসায়ীদের চাপের মুখে এই দামটা কিছুটা বাড়ানো হয়েছিল, তারপরেও যে দামটা বেঁধে দেওয়া হচ্ছে সেটাও আমরা অনেক ক্ষেত্রে দেখছি এটা প্রতিপালন করা হচ্ছে না। আর চতুর্থ জায়গাটা হলো এই যে পণ্যের দামের যে ওঠানামা, এই ওঠানামাকে যথাযথভাবে পেশাদারিভাবে পর্যবেক্ষণ করে সেটাকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আগাম ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারি উদ্যোগের একটা ঘাটতি আমরা দেখতে পেয়েছি। এটা সবচাইতে বড় পরিচয় হলো পেঁয়াজের ক্ষেত্রে। যখন পেঁয়াজের বাজারের ক্ষেত্রে আমরা দেখেন যে ভারতে যখন প্রোডাকশন কিছুটা হ্যাম্পার করলো, আমাদের আগের অভিজ্ঞতা থেকে ধারণা ছিল যে ভারত এই ধরনের একটা ব্যবস্থা নিতে পারে। সরকারি পর্যায়ে থেকে কিন্তু এই ধরনের যেই সিগন্যালটা এটার মাধ্যমে কাজে লাগিয়ে এলসি ওপেন করার জন্য ব্যবসায়ীদের আগের থেকে বলা, কারণ অন্য জায়গা থেকে পেঁয়াজ আসতে সময় লাগে, ভারতের সাথে কূটনৈতিক প্রচেষ্টাগুলোকে অব্যাহত রেখে যে আমাদের উপরে যেন এটা সরাসরি না পড়ে, একটা সময় আমাদের জন্য দেওয়া হয়, সেই ধরনের প্রক্রিয়া নেবার ক্ষেত্রে, অথবা যদি আমি স্বাভাবিকভাবে বলি যে এই ধরনের পরিস্থিতিতে আমাদের উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে মধ্যমেয়াদী পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এখনো আমাদের সক্ষমতার ঘাটতি রয়েছে। ফলে সার্বিকভাবে এটা একটু দুর্দশাজনক। এবং তারপরে যেটা আপনি সর্বশেষ বলবেন যে যদি কৃষি পণ্যের দাম বাড়ে তাহলে নিশ্চয়ই কৃষকরা উপকার হওয়ার সম্ভাবনা, কিন্তু আমরা যেটা দেখছি যে কৃষকরা তো বস্তুতপক্ষে কৃষকরা তো সেই বর্ধিত দামটা পাচ্ছে না, এটা মধ্যস্বত্বভোগী যারা আছে তারাই নিয়ে নিচ্ছে। এটাই, সেটাও যদি হতো তাহলেও আমরা একভাবে অর্থনীতির জন্য এটা কিছুটা হয়তো প্রশমন হতো, কিন্তু সেই ধরনের প্রক্রিয়ার ক্ষেত্রে আসছে না। ফলে এইটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে আসছে, কারণ স্বাভাবিকভাবে অর্থনীতির নীতি নির্ধারণের, ম্যাক্রো ইকোনমিক নীতি নির্ধারণের মাধ্যমে আপনি যখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চান তখন কিন্তু বাজারে আপনি অর্থ সরবরাহ কমিয়ে দেন
কিন্তু আমাদের কোভিড পরবর্তী বিনিয়োগ পরিস্থিতি এবং আমাদের কর্মসংস্থান পরিস্থিতিতে কিন্তু এইটা করবার সুযোগ খুব একটা নাই। আমরা নিজেরাও আলোচনা করছিলাম যে আরো কিভাবে সহজ শর্তে আরো বেশি ঋণ দেওয়া যায়, কম দামে ঋণ দেওয়া যায়, অর্থাৎ আপনি বাজারে অর্থ সঞ্চালন করবার প্রক্রিয়া বা যেই সামষ্টিক অর্থনৈতিক নীতি, এই একটা বিষয় কিন্তু সরকার এবং আমরা যারা বেসরকারি ভাবে নীতি বিশ্লেষণ করে থাকি আমাদের মধ্যে কিন্তু একটা ঐক্যমত্য আছে। এখন মূল্যস্ফীতি যদি লাগামহীন ভাবে বাড়তে থাকে এবং সাধারণ মানুষের উপরে চাপ প্রয়োগ করতে থাকে, তখন যদি আপনি বাজারের যে সুশাসন এবং প্রাতিষ্ঠানিক দক্ষতার জায়গাগুলোকে যদি কাজে লাগাতে না পারেন, তখন কিন্তু একটা চাপ আসবে সরকারের জন্য যে এই সামষ্টিক অর্থনীতির নীতি ব্যবহার করে মুদ্রার সরবরাহ কমিয়ে দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে কিনা। সেই সুযোগটা কিন্তু আমাদের এখন নেই। ফলে আমি যেটা জোর দিয়ে বলবো সেটা হলো বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা মানে তৈরি করবার ক্ষেত্রে আসলে কোনো বিকল্প আমাদের এখন সামনে নেই। জি। জনাব এম.এস. সিদ্দিকী, আপনার কাছে এ ব্যাপারে একটু কথা জানতে চাই। সেটা হচ্ছে, তিনি বললেন যে প্রাতিষ্ঠানিক সুশাসন এবং সক্ষমতা এই ২ টা বৃদ্ধি করতে পারলেই শুধুমাত্র সম্ভব, অন্যান্য নীতিগুলোতে তো আমরা যেতে পারছি না কোভিডের কারণে। শুধুমাত্র সম্ভব বাজারকে নিয়ন্ত্রণে রাখা। এখন সত্যিকার অর্থেই কি সরকারের কাছে অন্ততপক্ষে আ সুশাসন প্রতিষ্ঠা করা হয়তোবা এখন যেমন শাসন চলছে ও একেবারে আমূল পরিবর্তন করা একটু কঠিন হবে। কিন্তু লোকবল সংকট কি এটা কি কিছুটা করা যায়? মানে প্রতিদিন উনি যেটা বলছিলেন যে মনিটরিংটা যদি ডেইলি হতো তবুও না হয় কিছু একটা প্রভাব পড়তো। সেটাও প্রতিদিন হচ্ছে না। হ্যাঁ, কথাটা সত্যি। আসলে প্রথমত আমরা রিসেশনের ভিতর দিয়ে যাচ্ছি। এর ভিতরে হঠাৎ এসেনশিয়াল প্রোডাক্ট গুলোর আবার দাম বেড়ে যাচ্ছে। এই যে একটা কমপ্লেক্স সমস্যা, যেটা তৌফিক ভাই বললেন যে আমরা মুদ্রা সরবরাহ বাড়াবো চিন্তা করছি, এর ভিতরে আবার মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এটা একটা অর্থনীতির একটা কমপ্লেক্স সমস্যা আমাদের এই মুহূর্তে। এখন দ্রব্যমূল্য কমানোর ব্যাপারে প্রথমত উনি সুশাসনের কথা বলেছেন। সুশাসন কথাটাকে যদি আরেকটু ইলাবোরেট করি, যে সুশাসনের ঘাটতি থাকা, প্রথমত মুক্ত বাজার অর্থনীতিতে সবকিছুই আসলে নিয়ন্ত্রণের বাইরে, ফ্রি ইকোনমি, ফ্রিলি চলে। কিন্তু এসেনশিয়াল প্রোডাক্টের মার্কেটটাকে কিন্তু সারা দুনিয়াতে ক্লোজলি মনিটর করা হয় এবং এটা সরকারের নিয়ন্ত্রণে থাকে অথবা ট্রেড অ্যাসোসিয়েশনের নিয়ন্ত্রণের কন্ট্রোলের ভেতরে থাকে, অর্থাৎ কেউ না কেউ এটাকে খুব ক্লোজলি সুপারভাইজ করে। কিন্তু আমাদের মুশকিল হচ্ছে যে আমাদের দেশের সরকারের যে পলিসি, বহু বছর ধরে এই পলিসিতে কোনো চেঞ্জ নেই। সেটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় একটা মনিটরিং ইউনিট আছে, ওনারা নাকি প্রাইস মনিটর করেন। এটা দিয়ে মানে মার্কেট রিসার্চে বা ওনাদের পলিসি মেকিং কি কাজে লাগে এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ প্রতি বছরই এক ধরনের সমস্যাই হচ্ছে। এটা কোনো প্রতি বছর নতুন করে কোনো সমস্যা আসছে সেটা না। কিন্তু তাহলে আমরা আমাদের স্ট্র্যাটেজিটা পরিবর্তন করি না কেন? কোথায় একটা ঘাটতি আছে সেটা আমরা আইডেন্টিফাই করি না কেন? তবে জেনারেলি আমি বলতে পারি যে আমাদের দেশের এই মনে করেন এগ্রিকালচারাল প্রোডাক্ট, সে ফর এক্সাম্পল আমদানিটা আছে, এগ্রিকালচারাল প্রোডাক্টের যে সরবরাহ সিস্টেমটা, এইটা একেবারেই প্রাইভেট সেক্টর নির্ভর এবং সরকারের আসলে কোনো নিয়ন্ত্রণ নেই। যেমন আমরা খুব পপুলার একটা কথা বলি যে মধ্যস্বত্বভোগীরা সব খেয়ে ফেলছে। তো মধ্যস্বত্বভোগীরা কি করে খায়? মধ্যস্বত্বভোগীরা এখানে এত স্ট্রং ভূমিকা কেন? কারণ হচ্ছে যে আমাদের দেশে কৃষকদেরকে যে লোনটা দেয়, দাদন বলে যেটা সিস্টেমটা আছে, সেটা কিন্তু প্রাইভেট সেক্টরই দেয়। সেটা কিন্তু সরকার অথবা ব্যাংক সেই লোনটা কৃষককে দেয় না। অর্থাৎ প্রথমেই কৃষকের পণ্যটা, ফসলটা ঘরে তুলে আনার আগে খেতে থাকতেই, ফিল্ডে থাকতেই সেটা বিক্রি হয়ে যায় এবং এটা খুব সাবসিডাইজ রেটে বিক্রি করতে হয় তাকে। কারণ ফসলটা আসার আগে একটা আনসার্টেন, সেখানে একটা আনসার্টেন ব্যাপার, একটা গ্যাম্বলিং আছে বা একটা যে কতটুকু ফসল হবে আমার বাগানে, কতটুকু কত কত মন বেগুন হবে আমি কিন্তু জানি না। কৃষক জানেন না, যিনি দাদন দেন উনিও কিন্তু জানেন না যে এখানে কত মন বেগুন হবে। এটা একটা এস্টিমেশন করে ওনারা একটা প্রাইস ফিক্স করে টাকাটা দিয়ে সেখান থেকে বেগুনটা কিনে নেন। এখন যখন এটা ম্যাচিউর করে তখন ফসলটা তুলে সেটা প্রক্রিয়ার মাধ্যমে শহরে আসে বিক্রির জন্য। এই যে একটা ট্রেডিশনাল পদ্ধতি, অথবা ওই যিনি দাদন দেন উনি এটা গঞ্জের বাজারে বিক্রি করেন। গঞ্জের বাজার থেকে এটা আরেকটা হোলসেলার কিনে এটাকে ঢাকা শহরে এনে মহাজনের মোকামে তোলেন। মোকামের যিনি, যখন আপনারা যখন টেলিভিশন থেকে একটা ট্রেডিশনাল সাক্ষাৎকার নেন,
হোলসেল মার্কেটের কর্মচারীর হাতের সামনে একটা টেলিভিশনের ক্যামেরা ধরে তাকে জিজ্ঞেস করেন যে কেন বলতো আলুর দাম কেন বাড়লো। এখন সে একটা কর্মচারী, সে তো বিশেষজ্ঞ নয়, সে তো বলতে পারে না। সে বলে আমি যে দামে কিনেছি সেই দামে বিক্রি করি, এই সহজ উত্তরটাই দেয়। এখন মোকামের কি দায়িত্ব? মোকাম হচ্ছে যে একটা ও 1% প্রফিটে এখানে বিক্রি হয়, অর্থাৎ যিনি হোলসেল মার্কেটের দোকানের মালিক উনি প্রাইসটা নিয়ন্ত্রণ করেন না। উনি বলেন যে যেই দামে বিক্রি হয় সেখান থেকে আমি 1% প্রফিট পাই, এবং কত রেটে বিক্রি হয় কিভাবে বিক্রি হয় এটা মার্কেট মেকানিজম এটা জানে, অথবা কেউ না কেউ ইনসাইডার হয়তো এটাকে ম্যানিপুলেট করতে পারে। এখন এই যে আমি আপনার টোটাল সাপ্লাই চেইনটাকে নিজের মতো করে আমি যে অ্যানালাইসিস করলাম, এই অ্যানালাইসিসের ভিতর দিয়ে কিছু উইকনেস নিশ্চয় আপনি বুঝতে পারছেন। প্রথম উইকনেস হচ্ছে যে আমরা কৃষককে লোন দেই না, কৃষককে দেওয়ার মতো এগ্রিকালচার ডিপার্টমেন্টের কোনো সাবসিডি নাই, ব্যাংকের কোনো সাবসিডি নাই, সরকারের কোনো প্রজেক্ট নাই যে যেখান থেকে কৃষকরা লোন পাবে এবং তারা সাস্টেইন করতে পারবেন তারা ফসলটা তোলা পর্যন্ত। যেমন আলুর ব্যাপারে যদি আপনি দেখেন, আলু তোলার পরে সেই আলুটা যে কোল্ড স্টোরেজে রাখা হয় সেটা কে রাখে? এটা কি কৃষক রাখে? কোনো কৃষক কিন্তু আলু রাখে না, সেটা একজন ব্যবসায়ীর হাতে চলে যায়, একজন ট্রেডারের হাতে চলে যায়। সেই ট্রেডার সেটা কিনে স্টোরেজে রাখে, সেখান থেকে বের করে নিয়ে যায়। এখন আপনি যদি একজন কৃষকের সক্ষমতা বাড়াতে পারতেন তাহলে কৃষক তার ফসলটা তুলে কোল্ড স্টোরেজে রাখতে পারতো, অল্প অল্প করে বিক্রি করতে পারতো। অথবা এই যে মাঝখানে যদি মধ্যস্বত্বভোগী স্টেপ গুলো যদি বেশি মনে হয়, সরকার যদি মনে করে যে স্টেপ গুলো বেশি হয়ে যাচ্ছে, আমরা একজন ব্যবসায়ীকে এখান থেকে এই চেইন থেকে যদি বাদ দিয়ে দিতে পারি তাহলে একজনের প্রফিট কমে গেল, তো সেটা তো সেই সার্ভিসটা সরকারকে দিতে হবে। সে সরকার যদি সেটাকে মনিটর করে, সরকার যদি ওইখানে স্কিপ করতে পারে একটা সিস্টেমকে, একটা স্টেপকে করে যদি ফসলটাকে শহরের মার্কেটে নিয়ে আসতে পারে, তাহলে তো একটা স্টেপের প্রফিটটা কমে গেল। এই ব্যাপারগুলো দেখাশোনা করা বা নতুন করে পলিসি মেকিং করা, এই ব্যাপারগুলো আমাদের দেশে হচ্ছে না। বছরের পর বছর আমরা একই সিস্টেমে বাজারটাকে নিয়ন্ত্রণ করি বা মনিটর করি, কিন্তু ব্যক্তিগত সেটা কাজে আসছে না। বছরের পর বছর একই ভুল হচ্ছে, একই টেলিভিশন সাক্ষাৎকার, একই অভিযোগ। কিছু ব্যবসায়ী এটাকে ম্যানিপুলেট করে, কালোবাজারিরা, মজুদদাররা বেশি প্রফিট করে। এই পুরনো অভিযোগটা না করে কোথায় এটা হয় এটাকে আইডেন্টিফাই করে ওটাকে মিটিগেট করলেই হয়। তো সেটা করার জন্যই আমি আহ্বান জানাবো সরকারকে যে আপনারা আসলে বাজারটাকে আরেকটু ক্লোজলি মনিটর করে কোথায় সমস্যাটা আছে সেটা আইডেন্টিফাই করে সেখানে মিটিগেট করেন। শুধু টেলিভিশন বক্তৃতা লম্বা লম্বা কথা বললে জিনিসের দাম কিন্তু নিয়ন্ত্রণে কোনোদিন আনা যাবে না। এমএস সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ। আমরা বেশ কিছু আলোচনা শুনলাম আপনার কাছ থেকে এবং তৌফিকুল ইসলাম খান আপনার কাছ থেকে। বস্তুতপক্ষে এই জিনিসের দাম বাড়ার সাথে আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এই যে এখন আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের ডিপোজিট রেট হচ্ছে 6%, অন্যদিকে আমরা ইনফ্লেশন রেট দেখতে পাচ্ছি। ইনফ্লেশন নিয়ে তো আমরা এতক্ষণ কথা বললাম, তো ইনফ্লেশন রেট দেখতে পাচ্ছি আমরা 6% এর উপরে, কোনো প্রোডাক্টের ক্ষেত্রে 7% এর উপরে। তার মানে আমার ওই পারচেজিং প্যারিটি রেটটাও কিন্তু কমে যাচ্ছে। আমরা দিনকে দিন আরো অবস্থা খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি। যদিও আমাদের জিডিপি গ্রোথ রেট আমরা দেখতে পাচ্ছি অন্যান্য দেশের তুলনায় এবছরে আমরা আপাতত কিছুটা ভালো অবস্থানে আছি। এ নিয়ে কিছু বিতর্ক রয়েছে। বলা হচ্ছে যে আগামী বছরে জিডিপি একটা পরিসংখ্যানে বলা হলো যে আগামী বছরে আমরা যে অবস্থানে আছি এখান থেকে 6.7%, তার পরের বছর গিয়ে আমরা 7% এ যেতে পারবো। এক্ষেত্রে আবার অনেক অর্থনীতিবিদ দ্বিমত পোষণ করেছেন। এক্ষেত্রে জনাব এমএস সিদ্দিকী, আপনার কাছ থেকে এবং তৌফিকুল ইসলাম খান দুজনের কাছ থেকে ছোট ছোট করে জানতে চাই যে আমাদের জিডিপি গ্রোথ রেট এবছর আমরা ভালো আছি, ভালো কথা। আগামী বছর আরেকটু ভালো আসলেই হব কি? এটা জিডিপি নিয়ে আমাদের দেশে এত বেশি আলোচনা হওয়ার, এটাকে আমরা এত বেশি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করি, এটা আলোচনা না করলে আমি খুশি হইতাম। কদিন আগে একটা টেলিভিশন অনুষ্ঠানে এবং পত্রিকায় লিখেছেন শ্রদ্ধেয় অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব যে জিডিপি গ্রোথ নয়, একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের যে সুযোগগুলো সেগুলো যদি আমরা সাধারণ মানুষের চোখে দেখি যে এই দেশের মানুষের জীবনযাত্রার মান কেমন, শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন, মানুষ কতটুকু রুচিবান হয়েছে, তারা থুতু ফেলে কিনা রাস্তায়, তারপরে দেশের শহরের
কি যে সাজানো হয়েছে সেটা কি সৃজনশীল, সেই আর্টিফিশিয়ালি সাজানো হলে কি সেটা মেনটেন করার মতো দক্ষতা বা যোগ্যতা ওই জাতির আছে? এই ধরনের মজার কথাগুলো সুযোগ দিয়ে উনি বলেছেন যে আমরা একটা দেশের অর্থনৈতিক উন্নয়নটা বিচার করি। আর আমাদের দেশে দুটো জিনিসকে নিয়েই বেশি আমরা হাইলাইট করতে চেষ্টা করি। একটা হচ্ছে ফরেন কারেন্সির রিজার্ভ এবং আরেকটা হচ্ছে জিডিপির গ্রোথ। দুইটা নিয়ে আজকে আপনি আলোচনা করছেন আমাদের সাথে। একটু ব্যাপারটা আমার কাছে কাকতালীয় বলেই মনে হচ্ছে। এই গ্রোথটা অনেক কিছু, প্রথমত এই যে 3.5% গ্রোথ প্যান্ডেমিকের মাঝামাঝি সময় এপ্রিল মে মাসের দিকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বললো আমাদের দেশের বাংলাদেশের গ্রোথ হবে 1.6%। এক সময় বললো যে নেগেটিভ হতে পারে। আচ্ছা, এখন মোটামুটি সবাই একমত, সিপিডিও প্রায় তৌফিক সাহেবরা কাছাকাছি ওনাদের মতামত দিচ্ছে 3.5% গ্রোথ হবে। এটা আমরা বিশ্বে একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট, এটা অন্যতম প্রধান একটা মানে গ্রোথ হচ্ছে। এখন আগামী আমরা কিন্তু একটা বিষয় দেখতে পাচ্ছি যে আমাদের গ্রোথ নিয়ে আপনি যেমনটা বললেন যে আমাদের মধ্যে অনেক রাজনৈতিক কথাবার্তা হয় বা এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয় এবং তারই ধারাবাহিকতা কিন্তু আমরা আমাদের পার্শ্ববর্তী দেশেও দেখতে পাচ্ছি যে আমাদের গ্রোথ নিয়ে কিন্তু ওনারাও এখন অনেক মাতামাতি করছেন বা অনেক রকম কথাবার্তা বলছেন। ওনারা আমাদের থেকে তো আর বেশি ভালো উন্নত কোনো অর্থনীতি না। ভারতের অর্থনীতি সাইজে বড় হতে পারে কিন্তু অনেক ইন্ডেক্সে, অনেক সোশ্যাল ইন্ডেক্সে বা এখন পার ক্যাপিটা ইনকামে আমরা ইন্ডিয়াকে ক্রস করে যাচ্ছি, ইন প্রসেসে আছি। সুতরাং ও ভারতের রেফারেন্সটা আর আমাদের রেফারেন্সে একই রকমের, আমাদের অবস্থা খুব বেশি কম বেশি না। কিছু কিছু সুযোগে বাংলাদেশ ভারত থেকে বেটার, কোনো সন্দেহ নেই। তো সুতরাং ওইখানে হবেই, ওরা এটা কিছুটা জিওপলিটিক্যাল রিজিওনাল কারণে আমরা এটা নিয়ে সেন্সিটিভিটি আছে আমাদের ভিতরে। কিন্তু আগামী বছর যে গ্রোথটা হবে কিনা এটা তো অনেক কিছুর উপরে নির্ভর করে। এই যে সেকেন্ড ওয়েভ অফ প্যান্ডেমিক যেটা আসছে, আমরা অলরেডি ইউরোপে এসে গেছে, আমাদের দেশে আসবে বলে প্রিডিকশন করা হচ্ছে। এটা যদি আসে তাহলে তো হিসাবটা অন্যরকম হয়ে যাবে। কারণ আমরা অর্থনীতির যে পরিমাণ ক্ষতি হয়ে গেছে, মানুষের জীবিকার, তৌফিক ভাই প্রথমে বলছিলেন যে মানুষের ইনকামটা কমে গেছে, মানুষের বেতন কমে গেছে বা পারচেজিং পাওয়ারটা কমে গেছে। আমরা অর্থনীতিতে রিসেশন চলছে, আবার ইনফ্লেশনের কথাও আলোচনা করলাম। সবকিছু মিলে আমরা কিন্তু খুব ভালো অবস্থায় নেই, যদিও প্রোগ্রেসিভ। প্রতিদিনই মনে হয় যেন আমরা ভালোর দিকে যাচ্ছি, আমাদের রিমিটেন্সটাও ভালো আসছে, আমাদের এগ্রিকালচার ফসলটা ভালো হয়েছে, যদিও বন্যায় কিছুটা ক্ষতি হয়েছে। আবার এক্সপোর্টটাও কিন্তু গার্মেন্টস মেইনলি, সেটা কিন্তু স্যাটিসফ্যাক্টরি। আর যতটুকু আমরা খারাপ হবে মনে করেছিলাম সেটা না, ভালোই আছে। এখনো বোধহয় উইন্টারের পরবর্তী সিজনের যে অর্ডার গুলো সেগুলো বোধহয় সম্ভবত মোটামুটি আমাদের কাছে অর্ডার এসছে, মানে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো মোটামুটি চালু থাকবে। সবকিছু মিলিয়ে কোভিড এর পরিস্থিতি যদি আবার খারাপ না হয়, এইভাবে যদি অর্থনীতিতে আমরা সচল রাখতে পারি, তাহলে ডেফিনেটলি গ্রোথটা 5+6+, তারপরে হচ্ছে 7+ হবে। এই ব্যাপারে আমি আশাবাদী, যদি না অন্য কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনি যদি একটু যোগ করেন। জি, আপনি যদি একটু যোগ করেন যে স্যার যেটা বললেন যে সেকেন্ড ওয়েভে যদি আমাদের আঘাতটা আমরা মানে আমাদের উপর সেভাবে যদি আঘাত না পড়ে, ইতোমধ্যে কিন্তু আমরা বেশ কিছু অর্ডার স্যার যেমনটা বললেন যে উইন্টারের কিছু অর্ডার কিন্তু আমরা পেয়েছি এবং সামনে একটা ক্রিসমাস সিজন আসছে। সেই ক্রিসমাস সিজন উপলক্ষেও কিন্তু বেশ কিছু অর্ডার ছিল। তো সেই জায়গাগুলোতে আমরা কিছু কাজ পেয়েছি এবং সেখান থেকে কিছু ইনকাম করার সুযোগ হয়েছে। তো এখন সামনের বছরগুলোতে ২০২১ সালে আমরা একটা পরিসংখ্যানে পেলাম যে এক জায়গায় বলা হলো যে ৬.৭% এবং ২২ সালে ৭%। এটা কিন্তু মানে অনেকগুলো দেশ পৃথিবীর কল্পনাও করতে পারছে না যে আমরা এভাবে গ্রোথ রেট এগিয়ে যেতে পারবো এত বড় ধাক্কার পরে। বাংলাদেশ কি আসলেই, যেমনটা স্যার বলছিলেন, বাংলাদেশ কি আসলেই পারবে বা সত্যিকার অর্থে কি ঘটতে পারে বলে আপনার মনে হয়? না, এটা বাংলাদেশের, এটা তো নির্ভর করছে দুটো নিঃসন্দেহে বিশ্ব অর্থনীতির উপরে নির্ভর করে, কিন্তু আমরা এটা নিয়ে অনেক কথা বলি কারণ সেই জায়গার গতি প্রকৃতি বোঝা আমাদের জন্য অনেক সহজ হয়। এটা 3 মাস পর পর বিশ্বের যে এই ধরনের জায়গায় আমরা এক্সপোর্ট করে থাকি, ইউরোপের বাজার, আমেরিকার বাজার, তাদের অর্থনৈতিক চরিত্র বোঝা যায়, তাদের এমপ্লয়মেন্ট সিনারিও বোঝা যায়। বাংলাদেশে তথ্য উপাত্ত ভাবে অতখানি আসে না, ফলে জিডিপির প্রবৃদ্ধির হিসাব বছরে একবার আসে, আমরা সেটা নিয়ে অনেক কথা বলি। জিডিপি একটা সহজ হিসাব, এটা প্রত্যেক অর্থনীতি করে থাকে।
সেটা নিয়ে করি। এটার অনেক ধরনের দুর্বলতাও আছে, কিন্তু এটাকে একটা সাধারণ হিসাব হিসেবেই ধরতে হয়। কিন্তু এটাকে উন্নয়নের একমাত্র সূচক হিসেবে দেখার ব্যাপারে আমাদের সবাই কিন্তু আমরা এটা মোটামুটি একমত যে এইটাতে খুব বেশি মাত্রায় অবসেসড হয়ে যাওয়ার মতো আসলে কারণ নাই। যেটা আছে আমি দু তিনটে জিনিস বলি। একটা হলো যে বিশ্ব অর্থনীতি নিঃসন্দেহে এটার সাথে সম্পর্কিত থাকবে। স্বাভাবিক প্রক্রিয়াও কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশের প্রবৃদ্ধি একটু বেশি হবে, কারণ আমাদের অর্থনীতির আকার এখনো যথেষ্ট বড় না এবং আমরা উদীয়মান অর্থনীতি। আমাদের সেটার গতি কিন্তু আগেও বেশি ছিল। আমরা যখন 7-8% প্রবৃদ্ধি করছিলাম, অন্যান্য দেশ কিন্তু যখন আমরা আধুনিক বিশ্বের কথা বলি 2-3% ইজ গুড এনাফ। কিন্তু ভারতের সাথে যে তুলনাটা, এটার বড় কারণ হলো বাংলাদেশের যে উন্নয়ন, এটার মোটামুটি একটা গতিধারা আছে, এটাকে আমরা সচল রাখতে পারছি। ভারতের অবস্থা খারাপ হচ্ছে। ভারত গত 4-5 বছরের সম্পূর্ণভাবে একটা খারাপ অবস্থার ভিতরে গেছে। ফলে নিঃসন্দেহে এটাকে বাংলাদেশের উদাহরণটাকে কাজে লাগিয়ে ভারতে যারা ক্রিটিক্যাল ভাবে এটাকে দেখছিলেন, তারা এটাকে জোর দিয়ে বলছে। আমার মনে হয় যে ভারতের সাথে এই ধরনের যে প্রক্রিয়া, এটাতে আমাদের খুব বেশি মনোযোগী না হয়ে আমাদের নিজেদের দেশের ভিতরেই আমাদের চিন্তাটা করতে হবে। কারণ একটা বড় ব্যাপার হলো যে আমাদের রিজিয়নে যদি সবাই আমরা গ্রো করি, আমাদের জন্য সহজও হয় এটা একসাথে গ্রো করাটা। সেটা ইম্পর্টেন্ট। এখানে কোনো কম্পিটিশন সেভাবে আমি দেখার ব্যাপারে আমার দ্বিমত আছে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমাদের দেশের যে উন্নয়ন প্রক্রিয়া, এটাকে আমি জিডিপির বাইরে অন্যান্য সূচকের দেখার পক্ষপাতী। এবং যেটা সিদ্দিক ভাই বললেন যে অনেক জায়গাতেই কিন্তু আমাদের ভারত বাংলাদেশের সূচকগুলোর অবস্থান ভারতের থেকে আগেও ভালো ছিল। এটাকে আমরা বড়ভাবে ইতিবাচক ভাবেই দেখি এবং এটাকে নিয়ে গর্ববোধ করি। আর সর্বশেষ বিষয় হলো যে এই যে পুরো জিডিপির হিসাব বা মাথাপিছু আয়ের হিসাব, এটাকে আমরা বলি যে নমিনাল টার্মস আমরা দেখি, টাকার অঙ্কে দেখি। এই যে কিছুক্ষণ আগেই যে আলোচনা হলো যে আপনার ইনফ্লেশন যেভাবে বাড়ছে আমাদের দেশের, এই একই রকম আয় দিয়ে আগের থেকে যদি আমি ক্রয় ক্ষমতা আমার সীমাবদ্ধ হয়, সেই জায়গাটা থেকে আমার কিন্তু মাথাপিছু আয় বাড়লেও আমার ক্রয় ক্ষমতাটা একই রকম ভাবে বাড়বে না, তার থেকে ধীর গতিতে বাড়বে। যে কারণে আপনারা হয়তো মাথাপিছু আয়ে ভারতের থেকে এগিয়ে যাচ্ছি, কিন্তু ক্রয় ক্ষমতার দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখেন, আমরা যেটাকে পারচেজিং পাওয়ার প্যারিটি বলি অর্থনীতির ভাষায়, সেখান থেকে কিন্তু বাংলাদেশের অবস্থান প্রায় 19-20% নিচে থাকবে ভারতের থেকে। এই বিষয়টা আমাদের মনে রাখা উচিত। আমার ফলে আমি যেটা বলছি যে বাংলাদেশের ইতিবাচক প্রবণতা এটা টিকে আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এটাতে গর্বিত হওয়া উচিত এবং এটাকে আরো সংহত করা উচিত। ভারতের দুর্বলতার যে অবস্থানগুলো, সেইগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এটাতে আমাদের অনেক বেশি আনন্দিত হওয়ার কিছু নেই। আর তৃতীয় হলো আমাদের আত্মতুষ্টির জায়গা এখনো কম আছে, কারণ আমরা এখনো পারচেজিং পাওয়ারের দিক থেকে ভারতের থেকে পিছিয়ে আছি। আমি আশা করব যে আমরা সঠিক মানে নীতি এবং বাংলাদেশের সরকার এবং জনগণের সামগ্রিক প্রচেষ্টায় আমরা একসময় ভারতের সাথে সেই বিচারেও আমরা একই কাতারে দাঁড়াতে পারবো। সেই ধরনের একটা লক্ষ্য নিয়ে আমাদের বর্তমানের যে কাজ, এটা করে যেতে হবে। বর্তমানে আমরা একটা খুব কঠিন সময় পার করছি। এই সময় আমাদের একাত্মবদ্ধভাবে সঠিক নীতি পালন করাটাই জরুরি। জি, জনাব তৌফিকুল ইসলাম খান, ছোট্ট করে আরেকটা বিষয় যদি আমাদেরকে বলেন, যেহেতু আমরা অনুষ্ঠানে একেবারে শেষের দিকে চলে এসেছি। এম এস সিদ্দিকী বলছিলেন যে ইউরোপে অনেক জায়গায় সেকেন্ড ওয়েভ চলে এসেছে, আমাদের দেশেও যদি চলে আসে পরিস্থিতিটা পাল্টে যাবে। যেভাবে আমরা আশা করছি তেমন নাও হতে পারে। তো প্রথম ধাক্কায় কিন্তু দেখা গেল নানা রকম প্রণোদনা প্যাকেজ, ঋণের জন্য প্রণোদনা প্যাকেজ ইত্যাদি নানা কিছুর মাধ্যমে সরকারি প্রচেষ্টা এবং সরকারি প্রচেষ্টা সবকিছু মিলিয়ে কোনোভাবে এখনো আমরা টিকে আছি। কিন্তু সেকেন্ড ওয়েভ যদি চলেই আসে, তবে সেজন্য আমাদের কি পূর্ব প্রস্তুতি নেওয়ার মতো কিছু আছে? কিছু কি করণীয় কিছু আছে? যদি ছোট্ট করে বলেন। আমি তিনটি জিনিসকে এখানে গুরুত্বপূর্ণ মনে করি। একটা হলো যে যখন আমাদের অর্থনীতির যেই শক্তিশালী জায়গাগুলো আছে, এইগুলোকে আমাদেরকে আরো সংহত করতে হবে। যেমন আমাদের কৃষি উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে একটা মনোযোগ সরকার দিয়েছেন, এই জায়গাটায় পরিপূর্ণভাবে আনতে হবে এবং আমাদের যে স্টিমুলাস প্যাকেজ গুলো আছে, এটার ব্যবহার যেন সর্বত্র ভাবে হয়, সেইটা আমাদের চিন্তা করতে হবে। নিঃসন্দেহে যেটা আমরা দেখেছি যে ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু এটা ভালোভাবে ব্যবহার করতে পারছেন না, বড় ব্যবসায়ীরা হয়তো পারছেন। এখন ওই জায়গাটা আমাদের মনোযোগ দেওয়া দরকার, কিভাবে আমরা কৃষি ঋণ এবং ক্ষুদ্র অর্থনীতিতে ব্যবসায়ী যারা আছেন তাদেরকে কাজ করতে পারি। দ্বিতীয় হলো যেটা, সেটা হলো যে আমাদের যে দুর্বল জায়গাগুলো আছে, এগুলোকে সংহত করা দরকার। যেমন আমাদের সম্পদের একটা অপ্রতুলতা, এটা আমরা ফেস করেছি। আমরা কর আহরণের দিকে আমাদের সুশাসন বৃদ্ধি করাটা এবং সম্পদ ব্যবহারের ক্ষেত্রে সুশাসন বৃদ্ধি করাটা জরুরি। তৃতীয় বিষয় হলো নিঃসন্দেহে আমরাও একেবারে যে খুব ভালোভাবে আগেরটা পার করেছি, আমাদের একেবারে ভুল হয়নি তা না।
সেই যেই ভুলগুলো আমাদের আছে সেই জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়া উচিত। স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার ক্ষেত্রে আমাদের আরো বেশি সংযত থাকা উচিত। বিশ্ব পরিস্থিতি এবং বাংলাদেশের ভিতর পরিস্থিতিকে গভীর মনোযোগের ভিতরে রাখা উচিত, এবং একই সাথে আমাদের যেই সম্পদ ব্যবহারের ক্ষেত্রে এবং আমরা যেটা বলছি যে গরিব মানুষ এবং যারা সাধারণ মানুষ আছে তাদেরকে কিভাবে আমরা আরো এটার এই অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফলটা পৌঁছে দিতে পারি, সেই জায়গাটাতে আমাদের মনোযোগী হয়ে আরো বেশি মানে বৈষম্য নিরসনের যে নীতিগুলো আছে সেই নীতিতে আমাদের মনোযোগ দেওয়া উচিত। এবং আমাদের চিন্তা রাখতে হবে যে সামনের দিনে যদি এটা প্রলম্বিত হয় এই ধরনের পরিস্থিতি এবং পুনরুজ্জীবিত করবার ক্ষেত্রে অর্থনীতিতে সেই জায়গাটাতে আমাদের আরো বেশি সম্পদের দরকার হবে, সেইটার যোগান যেন আমরা ঠিক মতো রাখতে পারি, সেই জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে। অনেক ধন্যবাদ জনাব তৌফিকুল ইসলাম খান, জনাব এনএমএস সিদ্দিকী, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা সংযুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা কষ্ট করে এতক্ষণ টেলিভিশনের সামনে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন। নিশ্চয়ই আগামী কোনো আরেকটা অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হয়ে যাবে, এবং আজকের অতিথি যারা ছিলেন ওনাদের কথাগুলো নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, এই প্রত্যাশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন।